আসসালামু আলাইকুম। অলি স্যারের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা ডিপার্টমেন্টাল অ্যাকাউন্ট অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 বইয়ের পঞ্চম অধ্যায়ের দুইটা অংশ, একটা হলো ব্রাঞ্চ অ্যাকাউন্ট আর ডিপার্টমেন্টাল অ্যাকাউন্ট। ব্রাঞ্চ অ্যাকাউন্টটা একটু কঠিন, ডিপার্টমেন্টাল অ্যাকাউন্ট একটু সহজ আছে। তো ডিপার্টমেন্টাল অ্যাকাউন্টটা আগে দেখাচ্ছি, এরপর ব্রাঞ্চ অ্যাকাউন্টটা ইনশাল্লাহ দেখাবো। চ্যাপ্টার 5। আপনারা এনইউ 2013 সালের অঙ্কটা খুঁজে বের করে ফেলেন এর মাঝে, অথবা লেকচার শিটের 1 নাম্বার। আমাদের ক্লাসটা একটু দ্রুত করতে হবে, ইলেকট্রিসিটি প্রবলেম। অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1-এ 3বার ক্লাস নিছি, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টে 3বার নিছি, তাও আপনি শেষ করতে পারিনি। যাই হোক, ক্লাস আমরা শুরু করতেছি। ডিপার্টমেন্টাল অ্যাকাউন্টের বেসিক সম্বন্ধে একটু আলোচনা করে নিলে সবচেয়ে ভালো হবে। ডিপার্টমেন্টাল অ্যাকাউন্ট মানে হলো আপনার একটা প্রতিষ্ঠান আছে, সেখানে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, এক এক ডিপার্টমেন্ট দিয়ে এক এক জিনিস বানান। হ্যাঁ, সেই ডিপার্টমেন্টগুলার হিসাব আপনার করতে হবে। যেমন ধরেন, আপনি একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, এখন একটা ডিপার্টমেন্টে আপনার সুতা বানানো হয়, এক ডিপার্টমেন্টে আপনার তারা কাপড় বানায়, আরেক ডিপার্টমেন্টে আপনার সেই কাপড়গুলো সেলাই করে বিক্রি করে, অথবা বিক্রয়ের জন্য আলাদা ডিপার্টমেন্ট আছে। হ্যাঁ, অফিসের জন্য আলাদা ডিপার্টমেন্ট আছে। এই ডিপার্টমেন্টগুলোর আয় ব্যয় কীভাবে হিসাব করতে হয় সেইগুলো আমরা এখান থেকে শিখব। আমরা 2013 সালের বি পার্টের একটা অঙ্ক আছে, এ কনসার্ন হ্যাজ 2 ডিপার্টমেন্ট এ অ্যান্ড বি। এটা সব বইতেই আছে, যেহেতু ইউনিভার্সিটি কোয়েশ্চেন। যদি ইলেকট্রিসিটির সমস্যা না করে, তাহলে আমরা আজকে এই ক্লাসে 2টা অঙ্ক করব এবং বেসিক জিনিসগুলো নিয়েও অঙ্কের মাঝখানে আলোচনা হবে। একটা প্রতিষ্ঠানের এ এবং বি 2টা ডিপার্টমেন্ট আছে। ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার ফাইন্ড আউট ডিপার্টমেন্টাল গ্রস প্রফিট ফর দ্য ইয়ার ইন্ডেড December 31st, 2012। ডিপার্টমেন্টাল গ্রস প্রফিট, অর্থাৎ আমাদের যে 2টা ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্ট 2টাতে কত টাকা মুনাফা হয়েছে বা লস হয়েছে, সেটা মোট লাভ কত হয়েছে সেটা জানার জন্য একটা হিসাব তৈরি করতে বলছে। এখানে 2টা পদ্ধতিতে হিসাবগুলো করা যায়। একটা পদ্ধতি হলো আমেরিকান, আরেকটা হলো ব্রিটিশ। যেহেতু অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর সবগুলো অধ্যায় খুব কঠিন, এজন্য আমরা ব্রিটিশ নিয়মে অঙ্কগুলো করে থাকি। আমেরিকান নিয়মে যদি অঙ্ক করতে যাই, তাহলে অঙ্কগুলোতে বেশি পেজ লাগবে, কারণ ঘরগুলো সব লম্বা লম্বা হয়ে থাকে। আর ব্রিটিশ নিয়মের অঙ্কগুলো কি পাশাপাশি হয়ে থাকে। উপরে হলো আমরা প্রতিষ্ঠান নাম দেওয়া থাকলে নাম লিখব, আর এটা কি ডিপার্টমেন্টাল ট্রেডিং অ্যাকাউন্ট বা ইনকাম স্টেটমেন্টও বলতে পারেন। আর এটার যে ছক ফরম্যাট দেয়া আছে ইয়েতে, আমার কি জানি লেকচার শিটে দিয়ে দিছি। ফর দ্য প্রথম অঙ্ক তো সব কিছু লিখে দিতেছি। ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2013। অ্যাকাউন্ট টাইটেল এটা ডিপার্টমেন্ট 2টা, যেহেতু 2টা ঘর করছি, এটা ডিপার্টমেন্ট এ, ডিপার্টমেন্ট বি। অ্যাকাউন্ট টাইটেল এ এবং বি। এই পাশ দিয়ে সব খরচ লিখবো, এই পাশ দিয়ে সব আয়গুলা লিখবো। আমরা যাই
প্রথমে লেখা আছে ওপেনিং ইনভেন্টরি এট কস্ট 30,000 and 18,000, অর্থাৎ প্রারম্ভিক মজুত পণ্যের খরচ হয়েছে 30,000 এবং 18,000। ওপেনিং ইনভেন্টরি এই পাশে লিখতে হবে, লিখব ওপেনিং ইনভেন্টরি। যদি লেখা দেখতে বুঝতে অথবা শুনতে সমস্যা হয় বা তাহলে সরাসরি প্রশ্ন করতে পারবেন, অথবা যারা লাইভে আছেন তারা কমেন্ট করতে পারবেন। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য বা ওপেনিং ইনভেন্টরি আমাদের খরচ পাশে ফার্স্টে দেখাতে হবে। এরপর লেখা আছে পারচেজ। পারচেজ অর্থ কি? ক্রয় করা। কিনলে আমাদের খরচ হয়, তাহলে এই পাশে লিখব পারচেজ। দেয়া আছে 1,38,000, ভুলে 83,000 লিখে বলছি, আর 1,02,000। এরপর প্রশ্নে যাই আমরা। প্রশ্ন বলতেছে ক্যারেজ ইনওয়ার্ড অর্থ হলো ক্রয় পরিবহন। ক্রয় পরিবহন কি? খরচ। খরচ তোমার তাহলে এখানে লিখতে হবে, সকল খরচের দিকে লিখবো, আয় দিকে লিখবো। ক্যারেজ ইনওয়ার্ড হলো আছে 3,000, দুই পাশে 3,000 আছে। এরপর লেখা আছে ওয়েজেস। ওয়েজেস অর্থ হলো মজুরি। মজুরি 18,000 এবং 12,000, 18,000 এবং 12,000। এরপর লেখা আছে সেলস। সেলস মানে বিক্রয়। বিক্রয় হলো আয়। আয় ক্রয় যদি খরচ হয়, বিক্রয় হলো আয়। আয় কি ওই পাশে হবে? 2,10,000 টাকা। এরপর দেয়া আছে হলো পারচেজড গুডস ট্রান্সফার। এইটা নতুন জিনিস, এইগুলো কিন্তু আগে আমরা শিখছি। আর সবসময় একটা জিনিস ভালো হয় করলে, এখানে আরেকটা ঘর টোটালের ঘর করে নিলে ভালো হয়। আমরা নেক্সট অঙ্কে আমরা এটা শিখব। আচ্ছা, পারচেজ গুডস ট্রান্সফার্ড অর্থাৎ আমরা যে মাল কিনছি এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে ধার নিছি অনেক সময়। যেমন আমি সহজে বুঝাই, আপনাদের দুইটা ডিপার্টমেন্ট আছে, দুই বন্ধু। এখন হঠাৎ করে মাল শর্ট পড়লো বা একটা জিনিস দরকার পড়লো, ধরেন আপনি দরকার পড়লো, তখন কি এখান থেকে কাঁচা মাল আপনি কি করলাম, এর কাছ থেকে বি নিয়ে গেল বা বি থেকে এ নিয়ে গেলে কি ঘটে সেই জিনিসটা আমরা শিখব। তাহলে এখানে লিখে নিব ইন্টার ডিপার্টমেন্ট, দুই পাশে লিখব। দুই পাশে লিখব ইন্টার ডিপার্টমেন্ট। এখন এই পাশেটা হলো সেলস আর এই পাশেটা হলো পারচেস। এখন বিষয়টা কি ঘটে দেখি আমরা। প্রথম প্রশ্নে বলছে পারচেজ গুডস ট্রান্সফার বি টু এ। বির কাছ থেকে পণ্য এ নিয়ে গেছে, তা বি কিন্তু একদিক দিয়ে লাভ করছে। বির কাছ থেকে নিয়ে গেলে সে বিক্রয় করে ফেলছে, এ নিয়ে গেলে এ কিনে নিয়ে গেছে। তাহলে আমাদের এখানে লিখব পারচেজ গুডস। বি থেকে এর কাছে গেছে 15,000, বির কাছ থেকে কমলো আর কি, বিক্রয় করলো বি, কিনলো কে? এ। এটা 1 নাম্বার দিয়ে রাখি। আচ্ছা, এই জিনিসটা আরেকবার আমি বলে দিতেছি। বলতেছে বি টু এ, মানে বির কাছ থেকে বি বিক্রি করছে, এ কিনছে। বির কাছ থেকে কমছে, এর এখানে বাড়ছে। এরপরে বলছে 12,000 টাকার পণ্য এ টু বে, মানে এ বিক্রি করছে 12,000 টাকার পণ্য, বি কিনে নিছে 12,000 টাকার পণ্য। তার মানে যার কাছ থেকে যাবে তখন আমরা কি ক্রেডিট পাশে দেখাবো, বিক্রয় পাশে, আর যে পাবে তার ডেবিট পাশে দেখাবো। এই জায়গাটা কি বুঝতে পারছেন কিনা বলতে পারেন, যে পারচেজ গুডস ট্রান্সফারের বিষয়টা
কারো কোয়েশ্চেন থাকলে সরাসরি প্রশ্ন করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন, তাহলে আমি আরেকবার বলবো। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই। এরপরে শব্দটা লিখছিল ফিনিশ গুডস ট্রান্সফার বি টু এ, এ টু বি, রিটার্ন ফিনিশ গুডস বি টু এ, এ টু বি। আচ্ছা, এই বিষয়গুলো কি? তাহলে আমার 2 নাম্বার দিব ফিনিশ গুডস। ফিনিশ গুডস ছিল 52,500 টাকা বির কাছ থেকে এর কাছে গেছে। বির কাছ থেকে 52,500 চলে গেছে এর কাছে। এখন আমরা এটা দুইভাবে করতে পারি। একভাবে হলো সমন্বয়টা এখানে করে ফেলবো, যে এখান থেকে আবার কিছু পণ্য আবার ফেরতও গেছে, নিচে লেখেছে রিটার্ন অফ ফিনিশ গুডস, পণ্য ফেরত গেল। এটাই ছিল এখানে সমন্বয় দিয়েও করা যাবে, আবার সমন্বয় ছাড়াও আমি করতে পারবো। সমন্বয় ছাড়া করে দিই, পরে সমন্বয় করে দেখাবো। এরপরে বলতেছে ফিনিশ গুডস ট্রান্সফার বি থেকে 52,500 টাকার পণ্য এতে চলে গেছে, আবার এ থেকে 60,000 টাকার পণ্য বিতে গেছে। 60,000 টাকার পণ্য এ থেকে গেল কোথায়? বি এর কাছে। ঠিক আছে, এতটুকু আমরা বুঝতে পারলাম। এখন তারা বলতেছে রিটার্ন, এই যে ফিনিশ গুডস যে 60,000 নিয়েছিল এগুলোর মধ্যে কিছু রিটার্ন আছে, রিটার্ন অফ ফিনিশ গুডস। তাহলে এখানে আমরা রিটার্ন লিখে নিব। রিটার্ন বি টু এ, বির কাছ থেকে রিটার্ন গেছে এর কাছে 15,000 টাকার মাল। বি টু এ, বির কাছ থেকে গেছে 15,000 টাকার মাল এর কাছে। অর্থাৎ বির কাছ থেকে 15,000 টাকার মাল রিটার্ন কাছে এর কাছে, সেজন্য বির কাছ থেকে কমলো এতে বাড়লো। সেজন্য আমরা দেখব যে এই যে রিটার্ন বিষয়টা উল্টা করতেছি, কিন্তু রিটার্ন কি উল্টা না? যদি আপনি কিনেন যে ঘটনা ঘটবে আর ফেরত দিলে এটার উল্টো হবে। তাহলে এখানে বলছে বি থেকে এতে রিটার্ন হয়েছে 15,000 টাকার মাল, তো যে বি থেকে এতে রিটার্ন হয়েছে, রিটার্ন হলে কি মাইনাস হবে। এখানে বি এর এখানেও মাইনাস হবে, এর এখানেও মাইনাস হবে। আবার বলতেছে 10,000 টাকার মাল এ টু বি, এর কাছ থেকেও কমছে 10,500 টাকার মাল, বি এর কাছ থেকেও কমছে 10,500 টাকার মাল। রিটার্নটা কি বোঝা গেছে কিনা একটু আপনার ইচ্ছা করলে কমেন্ট করে বলতে পারেন। রিটার্ন হলে কি করতে হবে? উল্টা কাজ করতে হবে। বি টু এ, বি এর মাল এর কাছে ফেরত গেছে, এই জন্য আমরা এই যে বির কাছ থেকে কমাবো, এখানে এর কাছ থেকেও কমাবো। সেম এ টু বি উল্টা করতে হবে, এর কাছ থেকেও কমাবো, বি এর কাছ থেকেও কমাবো। আশা রাখি বুঝতে পারছেন। না বুঝলে আমাকে প্রশ্ন করতে পারবেন। বইতে করছে কি এই জিনিসটা এখানে দেখায় নাই, এখান থেকে সরাসরি মাইনাস করে দিচ্ছে, যে 60,000 থেকে 15,000 মাইনাস, 52,000 থেকে 10,500 মাইনাস করে যে টাকাটা আছে এটা দেখাই দিছে বইতে। কোনো কমেন্ট নাই, আর তো জুমের প্রশ্ন নাই, যার মানে তার মানে অর্থ হলো বুঝতে পারছেন অঙ্কগুলো। এখন লেখা আছে ক্লোজিং স্টক, ওপেনিং স্টক কোথায় লিখছি? এই জায়গায়। ক্লোজিং সমাপনী মজুত পণ্য কোথায় লিখতে হবে? এই জায়গায়। ক্লোজিং স্টক দুইটা দেওয়া আছে, ক্লোজিং দুইটা দেওয়া আছে, একটা পারচেজ আর একটা হলো ক্লোজিং স্টক ফিনিশ গুডস। টাকা দেওয়া আছে 6,750, 9,000, আর একটা দেওয়া আছে 36,000, 60, 21,000। সবগুলো আইটেম আমরা নিয়ে নিছি।
এখন কি করব, আয় পাশেগুলো আগে যোগ করব। যেমন এখানে যতগুলো টাকা আছে, একটু জায়গা খালি এখানে যতগুলো টাকা আছে সবগুলো যোগ করে নামাবো। সবগুলো যোগ করলে আসতেছে হলো 3,09,750 টাকা। এই যে 3,09,750 টাকা থেকে এই যে এর যে যতগুলো টাকা আছে সবগুলো বাদ দিব। এখানে যোগ করব, এখানে কিন্তু 15,000 বাদ দিব, এটা মাইনাস, ব্র্যাকেট দিয়ে মাইনাস বোঝা হয়েছে। এখানে সবটি যোগ করলাম আর এই 10,500 মাইনাস করলাম, যে সংখ্যাটা আসলো সেই সংখ্যা থেকে 3,09,750 বাদ দিলে থাকে 63,750 টাকা শর্ট পড়ে। এই শর্টটার নাম হলো গ্রস প্রফিট। $3,09,750 টাকা। এই পাশে সবগুলো, বি পাশে সবগুলো যোগ করলাম, যোগ করলে আসছে 2,55,000 টাকা আসলো। নিচে ক্লোজ করে দিব। 2,55,000 এখানেও লিখলাম, জায়গা নাই দেখি একটু এই জায়গায় একটু বড় সাইড করে লিখতেছি। 2,55,000 টাকা। এই 2,55,000 থেকে এই সবগুলো সিরিয়ালি বাদ দিয়ে দিব আমরা। বাদ দিয়ে দিলে যে টাকাটা আসবে সেটার নাম 63,000 টাকা আসতেছে। এটা হলো গ্রস প্রফিট। এই অঙ্কগুলোতে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলতে পারেন, আমি ইনশাআল্লাহ সমাধান করে দিব। আমি এখন সময় আছে অনেকটা, দেখি আর একটা অঙ্ক করতে পারি কিনা। যদি ইলেকট্রিসিটি চলে যায় তাহলে ওই অঙ্কটা নেক্সট ক্লাসে করাবো। এই অঙ্কটা আপনারা পাবেন হলো সব গ্রন্থকুটি এবং এই ইয়েতেও পাবেন, কমার্সের বইতেও পাবেন। এটা সিএ এক্সামে আসছিল। কমার্সের বই হলো C11, 504 পৃষ্ঠা আগের বই। এটা হলো এই টিনস অ্যান্ড টয় অ্যান্ড টিনস, লেকচার শিটের 2 নম্বর অঙ্ক। এটা আমি মুছে ফেলতেছি। আমার লেকচার শিটের 2 নম্বর অথবা কমার্সের বইয়ে C11, আর এটা ইয়েতেও আছে, কি বলে গ্রন্থকুটির বই পাবেন। ওই সিএ এক্সামে আসছিল 1900, একটা সাল তো সঠিকটা মনে নাই, অথবা লেকচার শিটের 2 নম্বর অঙ্ক। জুমে যদি দেখতে সমস্যা বা কোনো সমস্যা হয় তাহলে আপনার কথা বললেন। জুমে কি শোনা যাচ্ছে? জুমে কি দেখা বা শোনা যাচ্ছে কিনা? আচ্ছা, কিছুই বলতেছে না। সি এখানে বলতেছে ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার গিভেন বাই MS টিনস। আর জুমে কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, আমি জুমটা আবার ঠিক করি। লাইনে থাকেন সবাই। জুমের কথা শোনা যাচ্ছে, মানে কোন নেটওয়ার্কের সমস্যা হয়েছে হয়তো বা। আপনার প্রশ্নটা বের করেন খুঁজে, আর ভিডিও সেভ থাকবে, সমস্যা নেই। অঙ্ক না বুঝলে আবার দেখতে পারবেন। আমরা চলে যাচ্ছি অঙ্কে। আবার জুমে যদি কথা শোনা না যায় তাহলে বলবে।
শোনাচ্ছে, আচ্ছা ঠিক আছে, ভিডিও সেভ থাকবে, সমস্যা নেই, ওই ভিডিওটা দেখে নিন যদি যেই অংশটা বুঝেন নাই, আবার নেক্সট ক্লাসে না হলে বুঝাই দেবেন। অঙ্ক তো মুছে ফেলছি। এখন বের করেন হলো C11 পুরাতন বইয়ের 504 পৃষ্ঠা কমার্সের, অথবা লেকচার শিটের 2 নম্বর অঙ্ক। ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার গিভেন বাই MS Teens and Toys, prepare a departmental trading and profit and loss account for their two department, Teens department and Toys department, for the year ended 31st December 2017। 2017 সালে তারা আয় ব্যয় হিসাবটা তৈরি করতে বলছে। তার 2টা ডিপার্টমেন্ট আছে, একটা টয় ডিপার্টমেন্ট, একটা টিনসের ডিপার্টমেন্ট। আচ্ছা, টিনস আর টয় ডিপার্টমেন্টের জন্য এই যে অঙ্কগুলোতে আমরা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবো। আগের অঙ্কটা শুধু আমি 2টা ঘর করছিলাম, 2টা ডিপার্টমেন্ট, যেহেতু 2টা ঘর করে করলেও হবে, কিন্তু সবচেয়ে শুদ্ধ হলো একটা টোটালের ঘর করা। টোটাল এই ঘরটা কিন্তু করতে হবে। ক্লাস কিন্তু বেশ লম্বা হবে। অ্যাকাউন্টেন্টের আমি এখন সংক্ষেপে সব লিখতেছি, সময় যেহেতু কম। উপরে লিখবো প্রতিষ্ঠানের নাম MS Teens and Toys ডিপার্টমেন্টাল ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31st December 2017। এগুলো লিখে নিব উপরে। এখন প্রথমে লিখে আছে ওপেনিং ইনভেন্টরি। ওপেনিং ইনভেন্টরি টাকা দেওয়া আছে 2টা, একটা দেওয়া আছে 5,000 টয়ের ঘরে, আর টিনের ঘরে 15,000। টিনের ঘরে 15,000 লিখলাম, টয়ের ঘরে লিখলাম 5,000, টোটাল হয়ে গেল 20,000। টোটাল মানে কি এই 2টা যোগ করে এখানে দেখা যাবে। এটা আশা করি সবাই বুঝতে পারছেন। র মেটেরিয়াল কনজিউমড 15,000 টাকা, 36,000 টাকা। র মেটেরিয়াল কনজিউমড লেখা আছে 36,000 টাকা। আচ্ছা, র মেটেরিয়াল 36,000 টাকা লিখে আছে। এখন আমি সমন্বয় একে যাই, কি লিখছে? টয় আর মেড অফ ইন্ট বিটস অফ স্টিলস of raw material used by Teens department. The value of such material used during the year the toy department was 2,000 টাকা। অর্থাৎ র মেটেরিয়াল টয় বানাতে মাত্র 2,000 টাকার র মেটেরিয়াল কাঁচামাল লাগছে। মোটমাট কাঁচামাল খরচ হয়েছে আমাদের 36,000 টাকা। এর মাঝে টয় ডিপার্টমেন্টে 2,000 টাকার কাঁচামাল লাগছে, তো বাকি 34,000 টাকার কাঁচামাল কোথায় লিখছে? টিন ডিপার্টমেন্টে। সমন্বয়ে সুন্দর করে লিখে দিছে। আমাদের র মিলে দেওয়া আছে 36,000 টাকা টোটাল, এর মাঝে সমন্বয়ে লিখে দিছে টয় বানাতে গিয়ে আমাদের র মেটেরিয়াল লাগছে 2,000, তো টয়ের ঘরে 2,000 লিখলাম, বাকি 34,000 লিখব টিনের ঘরে। আশা রাখি আপনারা বুঝতে পারছেন, না বুঝলে প্রশ্ন করতে পারেন। পরে লিখছে স্টোর কনজিউমড 9,000। স্টোর কনজিউমড 9,000, 9,000 টাকা খরচ হয়েছে এই যে স্টোরসে। এখন এখানে যে 9,000 টাকা খরচ হয়েছে, এটা কিভাবে তাহলে ভাগ করব? এটা তো ভাগ করার কোনো কিছু বলে নাই। তখন আমার ধরে নিতে হবে এই যে র মেটেরিয়াল যেই অনুপাতে আমার কি হয়েছে ভাগ করা হয়েছে, এই 9,000 টাকাও সেই অনুপাতে ভাগ করব। কিভাবে ভাগ করব আমি কৌশলটা দেখা দিতেছি। 9,000 গুণ নিচে লিখবো হলো র মেটেরিয়াল কনজিউমডের টাকা 36,000। এখন টিনেরটা বের করতেছি। টিনের এটা ওয়ার্কিং করে নেন, ওয়ার্কিং 1। টিনের স্টোর
টিন। বের করার নিয়মটা টোটাল 9000, র মেটেরিয়ালের কত আছে 36000, টিনের র মেটেরিয়াল কত 34000। এখন ক্যালকুলেটর চাপবো 8500 টাকা, এইখানে লিখবো 8500। 9000 থেকে 8500 বাদ দিয়ে থাকলে কত 500 টাকা। আবার বলছি, এটাও একটা র মেটেরিয়াল কাঁচামাল, এটাও এক ধরনের কাঁচামাল। লেখা আছে স্টোরস কনজিউমড, অর্থাৎ ব্যবহৃত স্টোরের যে জিনিসপত্র লাগছে আমাদের। এখন এই টাকাটা ভাগ করার অনুপাতটা কি, এই অনুপাতে ভাগ করব। যদি আমি স্টোরস টয় বের করতে চাই, বাদ দিয়ে না বের করে, এরকম বাদ দিয়ে 9000 থেকে 8500 বাদ না দিয়ে যদি বের করতে চাই, তাহলে কীভাবে করবো? 9000 লিখবো, 36000 নিচে লিখবো, গুণ করবো হলো টয়ের টাকা কত, এখানে 2000 দিয়ে গুণ করবো, দেখবেন এখানে আসবে 500 টাকা। এভাবে বের করতে হবে। এখানে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সরাসরি প্রশ্ন করতে পারবে। কেউ প্রশ্ন নাই। এরপরে লিখছে ওয়েজেস। ওয়েজেস টিন এবং টয়েজের আলাদা আলাদা দেয়া আছে, তাহলে আমাদের আর কোনো সমস্যা নেই। ওয়েজেস মানে খরচ, মজুরি। 6000 আর 3000 দেয়া আছে, তো 9000 টাকা এখানে লিখবে না। এরপরে দেখতেছি আমাদের অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স। আচ্ছা, বিজ্ঞাপন খরচ। আমরা ফার্স্টে গ্রস প্রফিট বের করি। হ্যাঁ, গ্রস প্রফিটের ভিতরে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স আসবে না। মোট লাভ বের করতে হলে বিজ্ঞাপন খরচ আসে না। মোট লাভ বের করতে হলে বিক্রয় থেকে ক্রয় সম্পর্কিত খরচগুলো বাদ দিতে হয়। তো বিজ্ঞাপন খরচটা একটু রেখে দিলাম আমরা। প্যাকিং এক্সপেন্স এটাও আমরা রেখে দিলাম। অফিস এক্সপেন্স এটাও আমরা রেখে দিলাম, এগুলো অপারেটিং এক্সপেন্স। এরপরে ডিপ্রিসিয়েশন, অবচয়। অবচয় একটা আছে ফ্যাক্টরি। আমরা জানি ফ্যাক্টরির অবচয় মানে হলো ক্রয় সম্পর্কিত খরচ। ফ্যাক্টরিটা হলো কারখানার সাথে, কারখানাটা হলো ক্রয়ের সাথে সম্পর্কযুক্ত। ফ্যাক্টরির অবচয় আছে 32000 টাকা। এখন এইটা তো একসঙ্গে দেওয়া 32000, এটাকে ভাগ করার জন্য কি করতে পারি? এই জন্য আমরা চলে গেলাম 2 নাম্বার সমন্বয়ে। 2 নাম্বার সমন্বয় বলতেছে টয়স মেকিং ডাজ নট রিকোয়ার এনি ইকুইপমেন্ট। ইকুইপমেন্টের কোনো প্রয়োজন হবে না টয় বানাতে। তার মানে ইকুইপমেন্টের যে অবচয়টা, এটা টয়ের ঘরে যাবে না, যাবে শুধু টিনের ঘরে। চ্যাপ্টারটা যতটুকু সহজ আছে, কিন্তু একটু ঠান্ডা মাথায় অঙ্কগুলো করতে হবে। এখানে তাহলে লিখব ডিপ্রিসিয়েশন ফ্যাক্টরি ইকুইপমেন্ট, শুধু 3200 টাকা টিনের ঘরে লিখব, টয়ের ঘরে লিখব না, কারণ হলো সমন্বয় 2-এ লিখে দিছে এটা, আর এগুলা সমন্বয় 1 অনুযায়ী করতেছি। ডিপ্রিসিয়েশন বিল্ডিং এর অবচয় অপারেটিং এক্সপেন্স, তাই এখানে আসবে না, এটা আমরা রেখে দিলাম। 4টা জিনিস রেখে দিচ্ছি। সেলস দেওয়া আছে, সেলস 2টা আলাদা আলাদা দেওয়া আছে সুন্দর করে। সেলস টিনে আছে 90000, টয়ে আছে হলো 18000, টোটাল আসতেছে হলো 1,08,000। এরপর ক্লোজিং ইনভেন্টরি, যেহেতু ওপেনিং এদিক দিয়ে আসে, ক্লোজিং এদিক দিয়ে আসবে। 6000 আর 12000, 6000 12000, 6 আর 12 যোগ করলে হয় 18000। এখন আয় পাশের যোগফল লিখব, ব্যয় পাশের যোগফল লিখব। আয় পাশের যোগফল এটা খতিয়ানের মতো সোজা লিখতে হবে, যেমন এই বক্সটা এদিক দিয়ে লিখব। এদিকে যোগফল আসতেছে হলো, আচ্ছা আমি একটু ক্লোজিং ইউনিটের ভুল লিখে ফেলছি। টয়েজে লেখা ছিল এটা উল্টাপাল্টা করা হয়েছে, এখানে আসলে হবে টিনে হবে হলো 12000, টয়ে হবে হলো 6000। প্রিন্টিং হয়তো মিস্টেক আছে প্রশ্নে, 12000 এখানে হবে, এটা তো 6000 হবে। এটা আপনারা ঠিক করে নেন বই থেকে।
তাহলে যোগ করলে আসতেছে হলো 1,12,000 টাকা এখানে, আর এখানে আসতেছে 24,000 টাকা, আর এটাতে যোগ করলে আসতেছে হলো 1,26,000 টাকা। এইদিকে লিখবো 1,02,000 টাকা। 1,02,000 থেকে এই সবগুলো বাদ দিলাম, গ্রস প্রফিট বেরিয়ে আসবে 35,300 টাকা। 35,300। আপনারা যুগ বিয়োগ একটু কাইন্ডলি করে নিন, আমি বই থেকে উঠাই দিতেছি তো, কারণ সময় তো কম। এখানে গ্রস প্রফিট আসতেছে 13,500 টাকা। এতটুকু যে অঙ্ক করলাম, এই অংশটার মাঝে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে বলবেন যে এই অংশটা বুঝাই দিই। 48,800 টাকা, এটার নাম হলো গ্রস প্রফিট। মোট লাভ, মোট লাভ বের করার নিয়ম হলো বিক্রয় সমাপনী মজুত পণ্য যোগ করব, আর ক্রয় এবং ওপেনিং ইনভেন্টরি প্রারম্ভিক মজুত পণ্য বাদ দিব, যেটা আসবে এটার নাম গ্রস প্রফিট। গ্রস প্রফিটটাকে আবার এই পাশে নিয়ে যেতে হবে। এখানে কারো কোনো কোয়েশ্চেন থাকলে সরাসরি প্রশ্ন করতে পারেন, না হলে তো আমরা সামনের অংশে চলে যাব। এই অংশটা একটু মুছে ফেলতে হবে, কারণ জায়গার আমাদের নাই। প্রশ্ন আছে কারো? বুঝতে পারছেন? আচ্ছা, থ্যাংক ইউ। আপনার মাঝে মাঝে কথা বলবেন না, এই যে একটু আগে কি জানি ডিস্টার্ব হয়েছিল, বুঝিনি, ক্লাস তো করাই গেছি। আচ্ছা, এই যে গ্রস প্রফিট আমরা এই পাশে নিয়ে আসলাম 35,300 টাকা। আপনাদের কিন্তু অ্যাডভান্স অ্যাকাউন্টিং বই মোটামুটি শেষের দিকে চলে আসছে। আমরা 4টা বড় বড় অধ্যায় করে ফেলছি, যেগুলো থেকে আমাদের 40 আর কি 4টা বড় প্রশ্ন আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। মিনিমাম 4টা বড়, 5টাও হইতে পারি, 6টাও হইতে পারি। এখন যদি এখান থেকে 2টা চ্যাপ্টার করে ফেলতে পারি তাহলে আমাদের বই শেষ, আর কি বড় প্রশ্নের জন্য বই শেষ। এখানে 5-এর যে 2টা চ্যাপ্টার আছে, ব্রাঞ্চ অ্যাকাউন্টার বলে এটা ডিপার্টমেন্ট তো করতে আসি। গ্রস প্রফিট এখানে বের হয়েছিল, এটা আমরা এখানে নিয়ে ফেললাম। এখন আমাদের লাভ লোকসান হিসাব অথবা ইনকাম স্টেটমেন্টের বাকি অংশটা করতে হবে। এখানে অপারেটিং এক্সপেন্সগুলো আমরা লিখবো। অপারেটিং এক্সপেন্স কী কী বাদ দিয়েছিলাম? অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন খরচ। এখন অ্যাডভার্টাইজমেন্টের টাকা দেওয়া আছে, টোটাল দেওয়া আছে 1500 টাকা। এটা ভাগ করবো কিভাবে? এটা সম্বন্ধে কিছু কি লেখা আছে কি না আমরা খুঁজে দেখি। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স সম্বন্ধে কিছুই লেখা নাই, কিন্তু আমরা জানি বিজ্ঞাপন খরচ এবং অফিস খরচ এবং আপনার এটা নিয়মের শীটের মধ্যে সুন্দর করে লেখা আছে। কিছু জিনিস আমরা বিক্রয় অনুপাতে দিব, কিছু বলা না থাকলে। যেমন অ্যাডভার্টাইজমেন্ট সম্বন্ধে কিচ্ছু বলা নেই প্রশ্নে, তাহলে আমরা কি করব? কিছু জিনিস বিক্রয় সম্পর্কিত ব্যয়সমূহ সেলস রেশিওতে বন্টন হবে। রুল নাম্বার 4, রুলের মধ্যে দেখেন, যেমন ক্যারেজ আউটওয়ার্ড, সেলস ডিসকাউন্ট, ডিসকাউন্ট অ্যালাউড, ব্যাড ডেট, অ্যাডভার্টাইজমেন্ট, সেলিং এক্সপেন্স, ট্রাভেলিং এক্সপেন্স, সেলস প্যাকিং এক্সপেন্স, এক্সপোর্ট ডিউটি, সেলিং কমিশন, ওয়ারেন্টি এক্সপেন্স, এই যে এক্সপেন্সগুলো আছে, অফিস এক্সপেন্স, এগুলো আমরা বিক্রয় অনুপাতে করব। বিক্রয় অনুপাতটা কি? এখানে ওয়ার্কিং আমি করে নিতেছি, ওয়ার্কিং 2 লিখবেন। ওয়ার্কিং 2, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স 3 করতে গেলে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স 1500 উপরে লিখতে হবে। আর সেলস, বিক্রয়ের মোট টাকাটা আমাদের ওই যে এখানে লেখা ছিল, আমি তো মুছে ফেলছি, আপনাদের তো মোছা হয়নি, 1,08,000 টাকা ছিল। এটা হবে নিচে। টিনের বিক্রয় কত ছিল? টিনের ঘরে বিক্রয়ের টাকা দেওয়া ছিল আগে 90,000, তাই 90,000 হবে উপরে। ক্যালকুলেটার চাপবো, আমরা মান পেয়ে যাব 1250 টাকা। এখানে লিখবো 1250। এটা থেকে এটা বাদ দিলে কিন্তু 250 চলে আসে। তারপর আমি নিচে ওয়ার্কিংটা দেখাই দিতেছি। টয়েরটা যদি করতে যাই তাহলে 1500 তো উপরেই হবে, মোট বিক্রয়ের টাকা নিচে হবে, গুণ টিনের বিক্রয় ছিল 18,000 উপরে হবে। টয়ের বিক্রয় ছিল, আসবে 250 টাকা।
এটাকে বিক্রয় অনুপাতে আমরা করলাম ওয়ার্কিং 2-তে। অফিস এরপরে দেওয়া আছে প্যাকিং এক্সপেন্স। প্যাকিং এক্সপেন্স ব্র্যাকেট দিয়ে টয় লিখেছে। টয় বিক্রি করতে আমাদের প্যাকিং খরচ হয়, অন্য কিছু খরচ বিক্রি করতে আমাদের প্যাকিংয়ের খরচ হয় না, এই জন্য আমরা শুধু টয়ের ঘরে আনলাম, টিনের ঘরে আনার প্রয়োজন হয় নাই। আর টয়েস যদি ব্র্যাকেটে না লিখে দিত সেক্ষেত্রে আমরা এই ফর্মুলা ইউজ করতাম, বিক্রয় অনুপাতে দিতাম। অফিস এক্সপেন্স আছে, কোনো কিছু না বুঝলে অবশ্যই সরাসরি প্রশ্ন করবেন অথবা কমেন্টে বলবেন। অফিস এক্সপেন্স দেওয়া আছে 4800 টাকা। এটা তাহলে কিছুই বলা নাই কিভাবে টাকাটা ভাগ করব। আমরা সেলস রেশিও যে এইটাকে যেভাবে করছিলাম ওয়ার্কিং 3-তে, ওয়ার্কিং 3 এখানে লিখবেন, অফিস এক্সপেন্স, অফিস এক্সপেন্স আছে 4800, 1500 জায়গায় 4800 লিখবেন। বিক্রয় অনুপাত লিখবেন, বিক্রয় টোটালটা নিচে, আর টিন বিক্রি করতে হলে 90,000 আর টয়েসটার জন্য 18,000। তখন মান চলে আসবে, আমাদের মান আসবে 4000 টাকা। এখানে আসবে 800 টাকা। এখানে লিখবো 4000, এখানে লিখবো 800। এরপরে বাদ দিয়েছিল একটা জিনিস, বিল্ডিংয়ের অবচয়। আমরা 3 নাম্বার সমন্বয় করে দেখি। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, বিল্ডিং। 3 নাম্বার সমন্বয় বলতেছে only 1/8 of the total area of building is occupied by toy department. 8 ভাগের 1 অংশ, পুরা বিল্ডিংয়ের 8 ভাগের 1 অংশ গ্রহণ করছে বা ব্যবহার করতেছে টয় ডিপার্টমেন্ট। মানে এটার অনুপাত দেওয়া আছে তাদের, যে 8 ভাগের 1 অংশ টয় ডিপার্টমেন্ট ব্যবহার করতেছে আর বাকি 8 ভাগের 7 অংশ টিন ডিপার্টমেন্ট ব্যবহার করতেছে। তাহলে আমরা ওয়ার্কিং 4-এ যাচ্ছি। আমরা ওয়ার্কিং 4-এ ডিপ্রিসিয়েশন বিল্ডিং টিন, মোটমাট ডিপ্রিসিয়েশন দেওয়া আছে হলো 1600 টাকা। এর মাঝে 8 ভাগের 7 অংশ হলো টিনের, মানে 1400 টাকা। আর টয়ের হবে হলো 8 ভাগের 1 অংশ, বলেই দিছে 8 ভাগের 1 অংশ টয়ের, মানে 200 টাকা। তাহলে 1400 এখানে লিখবো, 200 এখানে লিখবো, 1600 এখানে লিখবো। লিখে আর কোনো আইটেম বাদ নাই, সবগুলো আইটেম নিয়ে নিছি। এখন ক্রেডিট পাশের যোগফল বের করবো আর কি। এদিক দিয়ে মাত্র একটা আইটেমে আছে, যা আছে তাই হবে। 35,300, 13,500, 48,800। এইতে 35,300 থেকে 35,300 এখানে লিখব। এই যে এখানে যতগুলো খরচ আছে সবগুলো বাদ দিব। এটার নাম নেট লাভ, নেট প্রফিট 28,650। এখান থেকে 13,500 থেকে বাকিগুলো বাদ দিলাম, উপরেগুলো 11,650। এখান থেকে সবগুলো বাদ দিলাম, আসলো 40,300। যুগবিগুলো করে নেবেন। আজকের ক্লাসে আমরা 2টা অঙ্ক করে ফেলছি। আমি চেষ্টা করবো লেকচার শিটে 8টা যেহেতু অঙ্ক আছে, 5টা ক্লাসের মাঝে চ্যাপ্টারটা শেষ করে আপনাদের এরপরের অধ্যায়টা ধরে আপনাদের কোর্সটা শেষ করে দেওয়ার ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। কোনটা কয় নাম্বার সমস্যাটা বুঝি নাই, একটু আরেকবার বলবেন। আগের প্রশ্নটা? হ্যাঁ, আগের অঙ্কে কোন অংশটা বুঝেন নাই? প্রশ্ন 13 সালে আছে, যে আপনি প্রশ্ন খুঁজে পান নাই। রিটার্ন অংশটা বুঝাই দিব একটু না? আচ্ছা আচ্ছা, ঠিক বুঝাই দিয়েছি। আপনারা রিটার্ন অংশ দ্বারা একটু বুঝাই দিয়েছি।